আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কাজ করছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো আজকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাসপেক্ট রেশিও, সেটা নিয়ে আমরা কথা বলবো। মূলত যারা আমরা ভিডিও নিয়ে কাজ করব তাদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। ছবি নিয়েও যারা কাজ করব তাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন সেটা আমি আস্তে আস্তে বলছি। তো আগে আমরা জেনে নিই অ্যাসপেক্ট রেশিও কী। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আমাদের যেই দৃশ্যটি আমরা ধারণ করব, সেটা যেখানে আমরা প্রদর্শন করব, সেই প্রদর্শনের স্ক্রিনের আপনাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। অর্থাৎ দৈর্ঘ্য যদি 4 একক হয় এবং প্রস্থ যদি 3 একক হয়, তাহলে সেটা হচ্ছে 4:3 অ্যাসপেক্ট রেশিও। সেটা 3 ফুটও হতে পারে, 3 মিটারও হতে পারে, 3 ইঞ্চিও হতে পারে, 4 ফুট 4 মিটার 4 ইঞ্চি, সে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা হবে 4:3। এটাই হচ্ছে একটা 4:3 অ্যাসপেক্ট রেশিও। 4:3 অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ উচ্চতা দৈর্ঘ্য এবং প্রস্থের যে পার্থক্য অনুপাত, সেটাই হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিও। তো এইখানে আমাদের এই হরাইজন্টাল তল যেটা, সেইটার দৈর্ঘ্য বেশি হওয়াতে সেটা আমি দৈর্ঘ্য হিসেবে চিন্তা করছি, এবং ভার্টিক্যাল যেই তলটা সেখানে সেটার দৈর্ঘ্য তুলনামূলক কম দেখে আমরা প্রস্থ হিসেবে চিন্তা করছি। আমরা আসলে কীভাবে চিন্তা করি, যেই ডাইমেনশনটা বেশি সেটা আমরা দৈর্ঘ্য চিন্তা করি, এবং যেই ডাইমেনশনটা তুলনামূলক কম সেটা আমরা প্রস্থ চিন্তা করি। তো এইখানে 4:3 একটা রেশিও আমরা দেখলাম। এরপর আরেকটা রেশিও আসে, সেটা হচ্ছে 16:9। এখানে রেশিওটা কীভাবে কাজ করে, সেটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত 16 একক এবং প্রস্থের অনুপাত 9 একক। তো এই দুইটার মধ্যে আমরা যদি একটা পার্থক্য করি, আমরা আসলে ইউটিউবে এই জিনিসটা দেখে থাকি যে কীভাবে এটা হয়ে থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে 4:3 রেশিওতে আমরা যেরকম দেখতে পাই, 16:9-এ আমরা আরেকটু ওয়াইড বা আরেকটু চওড়াভাবে দৃশ্যটা দেখতে পারি। এখন আমি এইগুলো নিয়ে একটু আপনাদের সাথে ডিটেইলে কথা বলি। আমরা যে টিভিতে, মানে আমাদের সাধারণত বাসায় টেলিভিশনে বা মনিটরে কন্টেন্ট দেখা হয়, সেইটার একটা ভিউ অ্যাঙ্গেল আছে, বা সেইটা একটা আমাদের যে দৃশ্যটা দেখবো সেটার একটা নিয়ন্ত্রণ তার মধ্যে আছে। আপনার টিভিটা এখন যে স্মার্ট বা এলইডি টিভিগুলো, সেগুলো সাধারণত 16:9, কিন্তু আমাদের এই পুরানো টিভিগুলো ছিল কিন্তু 4:3। তো এখন এই 16:9 আর 4:3-র কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি আপনার দর্শককে যে জিনিসটা দেখাতে চান, সেটা হচ্ছে যে আপনার মানে যে দৃশ্যটা সে পর্দায় দেখবে, সেই পর্দার দেখার দৃশ্যটা কতটুকু তার সাথে সে রিলেট করতে পারছে। তো পূর্বে আসলে আমাদের ছিল, পূর্বে মানে যখন টেলিভিশন শুরুর দিকে ছিল, তখন আমাদের ফ্রেমিংগুলো ছিল এক্সক্লুশন ভিত্তিক, অর্থাৎ যেখানে যতটুকু সম্ভব ফ্রেমের থেকে অপ্রয়োজনীয় জিনিস, বা অপ্রয়োজনীয় জিনিস বলতে যে সাবজেক্ট ব্যতীত বাকি যেসব জিনিস আছে সেই সব জিনিসকে মোটামুটি একটু বাদ দেওয়ার চেষ্টা করতো। আর এখনকার কম্পোজিশন, নতুন দিনের কম্পোজিশন টেকনিক হচ্ছে সেগুলোকে আরও ইনক্লুড করা, সেগুলোকে আরও যুক্ত করে একটা ওয়াইড একটা পার্সপেক্টিভ আপনাকে দেয়া। সেই জন্য এখন আগের 4:3 থেকে এখন 16:9-এ মোটামুটি সবাই আমরা টেলিভিশন দেখে থাকি, বা আমাদের ফোনের স্ক্রিনেও এরকম একটা ভিডিও দেখে থাকি। এই যে দেখেন, জনপ্রিয় সব ইউটিউব কন্টেন্ট কিন্তু 16:9-এ আমাদের এখন হয়ে থাকে। এর কারণ কি? আমাদের যে ডিভাইসটা, যে যন্ত্রটা দিয়ে আমরা দেখি, সেটা মনিটর হতে পারে বা সেলফোন হতে পারে, সেইটা কিন্তু আসলে 16:9 এই রেশিওতে ডিজাইন করা। আবার সিনেমাগুলোও কিন্তু এইরকম 16:9-এ থাকে না, সেখানে থাকে 21:9। এর কারণটা কি? এর কারণ হচ্ছে 21:9-এ আরও বেশি ওয়াইড পার্সপেক্টিভে দৃশ্যগুলো দেখতে পারি আমরা। তো এই 16:9-এর থেকে 21:9-এ যাওয়া, তো এটা আমরা কোথায় দেখি বলেন তো? এই 16:9 আমরা দেখি হচ্ছে আমাদের
মনিটরে বা আমাদের টেলিভিশনে। আর 21:9 আমরা সাধারণত সিনেমা হলে দেখে থাকি, যেখানে পর্দাটা আরও আপনার বিশাল থাকে এবং আরও চওড়া থাকে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা 21:9 সাধারণত দেখে থাকি। তো 21:9 সুবিধাটা কি? 21:9 সুবিধাটা যে আগের মতোই, যে আরও বেশি রকমের এলিমেন্ট আমরা ফ্রেমের মধ্যে ঢুকাতে পারবো। তো এইটা হচ্ছে 21:9 সাথে 4:3 একটা পার্থক্য। এটা আমরা একটু খেয়াল করি যে এইখানে 21:9 থাকে, আবার এখানে হচ্ছে 4:3। এখন আমরা একটু তিনটার একটা তুলনামূলক চিত্র দেখি। 4:3, 16:9 এবং 21:9। এখানে আসলে 1.3, 1.7 বা 2.35 দিয়ে আসলে বোঝানো হয়েছে যে 4কে 3 দিয়ে ভাগ করলে, 16কে 9 দিয়ে ভাগ করলে এবং 21কে 9 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসে সেইটা। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল ভিডিও। এই ভার্টিক্যাল ভিডিওটা কিন্তু আমাদের একদম নতুন টেকনোলজি। সেটা হচ্ছে যে আমাদের ফোনে এখন আমরা এই ভার্টিক্যালভাবে ভিডিও করতে পারি। এটা আসলে ছোট স্ক্রিনের কন্টেন্ট, যেমন সেলফোনের কন্টেন্ট বা ইনস্টাগ্রামের কন্টেন্টের জন্য খুবই জনপ্রিয়। এটা আসলে মেইন স্ট্রিম বা সিনেম্যাটিক কন্টেন্ট হিসেবে খুব একটা ব্যবহার করা হয় না। তো এখন আমরা আসলে একটু এই রেশিওগুলো নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি যে কেন বা কখন এই রেশিওগুলো আমরা ব্যবহার করে থাকি। তো শুরুতেই বললাম যে পূর্বে আমাদের 4:3 রেশিওতে ছবি ও ভিডিও করা হতো। এর কারণ কি? 4:3 কারণ তখনকার দিনের টেকনিকগুলো ছিল এক্সক্লুশন ভিত্তিক, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি এলিমেন্টকে আমরা সাধারণত ফ্রেমে নিতাম না। এখনকার দিনে বা যদি 2000 বা 2000-এর পরবর্তীতে ফিল্মিংয়ের একটা টেকনোলজি দেখা গেল যে তখন তারা সাবজেক্ট বাইরেও আরও অনেক কিছু বা এনভায়রনমেন্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে একটা ফিল্ম শ্যুট করা শুরু করলেন বা একটা ডকুমেন্টারি শ্যুট করা শুরু করলেন। আর সিনেমা হলে আমরা কেন যাই? আমরা সিনেমা হলে যাই কারণ আমরা টাকা দিয়ে আমরা একটা নতুন কিছু দেখব, যে জিনিসটা আমরা আগে কখনো দেখিনি। তো সাধারণত আমরা যেহেতু 4:3 এবং 16:9 অভ্যস্ত, তাই সিনেমার পরিচালকরা বা সিনেমাটোগ্রাফাররা তারা চেষ্টা করেন দর্শককে একটা নতুনত্ব দেওয়ার জন্য, তাই তারা এরকম বড় অ্যাঙ্গেলে শ্যুট করে থাকেন। এর ফলে কি হয় যে ওই সিনেমাতে যখন আমরা একটা জিনিস দেখি তখন আমার কাছে সেটা খুব বেশি জীবন্ত মনে হয়, যেটা আমরা মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের মনিটরে দেখি সেটার থেকে। আমাদের সিনেমা এই জন্য কিন্তু আমরা বারবার সিনেমা হলে যাওয়ার জন্য ছুটে যাই যে একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স আমরা পাবো। আরেকটা জিনিস, আপনি যখন আপনার ফিল্মে বা আপনার ভিডিওতে সেই পুরনো দিন থেকে, অর্থাৎ 1960 বা তারও আগের থেকে আস্তে আস্তে নতুন দিনে ট্রানজিশন করবেন, অর্থাৎ আমাদের বিভিন্ন সিনেমায় কিন্তু আমরা টাইম পিরিয়ডে চেঞ্জ দেখি, সেইখানে এই অ্যাসপেক্ট রেশিওর একটা পরিবর্তন দেখানো হয়। এর ফলে মানুষ মনের অজান্তে ওই জায়গাটা রিলেট করতে পারে, আচ্ছা এখানে তো 4:3 মানে এটা হচ্ছে রেশিও, মানে 4:3 রেশিও সে মনে মনে চিন্তা করে। সে চিন্তা করে যে এখানে কিন্তু স্ক্রিনের পরিমাণ একটু কমে এসেছে, তার মানে এটা মনে হয় একটু পুরানো দিনের ভিডিও। আবার এখানে আরেকটু বেশি হয়েছে, তার মানে এটা মনে হয় পুরোনো দিন হলেও খুব বেশি পুরনো না, সাম্প্রতিক অতীতে এটা হয়েছে। আবার যখন আরও বড় স্ক্রিনে যাই তখন মনে হয় যে ও আচ্ছা, এটা তো আমার সাথে মনে হয় এখনই হচ্ছে। সিনেমার পর্দায় যেটা আমরা দেখি সেটা কিন্তু আমাদের মনে হয় যে এটা একদম বাস্তব বা সামনাসামনি হচ্ছে সেরকম। এই জিনিসগুলো আসলে ট্রানজিশন করে। আবার অনেক জনপ্রিয় চলচ্চিত্রকার তারা তাদের নিজেদের স্টাইলের জন্য তারা কিন্তু 4:3-তেও শ্যুট করে থাকেন, আবার অনেকে 1:1-এ শ্যুট করে থাকেন। 1:1 হচ্ছে আমরা যে মিডিয়াম ফরম্যাট ক্যামেরার কথা শুনেছিলাম আমাদের সেন্সর লেকচারের মধ্যে, সেইখানে সেই মিডিয়াম ফরম্যাট সেন্সরে কিন্তু 1:1 ফরম্যাটে ভিডিও শ্যুট করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আসলে কি, মানে অ্যাসপেক্ট রেশিওটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার জানা দরকার যে আপনি কতটুকু এলিমেন্ট সাবজেক্টের সাথে আপনার ফ্রেমের মধ্যে রাখবেন এবং কতটুকু এলিমেন্ট আপনি ছেড়ে দিবেন। এই জিনিসটা একটা মেজারমেন্ট করার জন্য অ্যাসপেক্ট রেশিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ভিডিও নিয়ে কাজ করবেন তাদের জন্য। এখন আমি বলি যে অ্যাসপেক্ট রেশিও যারা ছবি নিয়ে কাজ করবেন তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। অ্যাসপেক্ট রেশিও ছবি নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ছবিটা ক্রপ করি
এটা আমাদের নিজেদের মন মতো যখন ক্রপ করি তখন কি হয়, ওই ক্রপিংটাই আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেও খুব একটা সমস্যা হয় না। ওইটা সোশ্যাল মিডিয়া ওইভাবেই আমাদের ছবিটা প্রদর্শন করে। কিন্তু যখন ছবিটা প্রিন্ট করতে যাই তখন প্রিন্টের কিন্তু একটা নির্দিষ্ট একটা প্রিন্টার নামক একটা যন্ত্রর সাহায্যে প্রিন্ট হয়ে থাকে, এবং প্রিন্টারের প্রিন্ট বের করার সে যে কালি থ্রো করবে, সেই কালি ইনজেক্ট করার যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম হচ্ছে সে কোন কোন সাইডে বা কোন কোন জায়গায় সে কালিটা ছাড়বে সেটা কিন্তু অলরেডি তার প্রিন্টারের ভিতর নিয়ন্ত্রণ করা থাকে। তো এই নিয়ন্ত্রণ করা ডাইমেনশনগুলাই হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। ছবিতে যদি আমরা অ্যাসপেক্ট রেশিও না মেনটেন করে যদি আমরা মনের ইচ্ছা মতো ক্রপ করি, তাহলে ওই ছবি যদি আমরা প্রিন্ট করি দেখা যাবে যে যেই পাশটায় অ্যাসপেক্ট রেশিও অনুসারে প্রয়োজনীয় পিক্সেল নাই, সেই জায়গায় আমাকে আমার প্রিন্টের সময় ওই অংশটা সাদা সাদা প্রিন্ট বের হবে, মানে ওই জায়গাটার মধ্যে সে পিক্সেল পায়নি, তাই সে এখানে সবগুলো রং দিয়ে সে সাদা একটা অংশ তৈরি করেছে। এইটাই হচ্ছে আমাদের মানে অ্যাসপেক্ট রেশিও কেন ফটোতে গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন যদি আপনি আপনার সাবজেক্টকে স্ট্রেচ মানে এক রেশিও থেকে আরেক রেশিওতে যান, সেটাও আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনাল প্রোডাক্টে আপনার অ্যাসপেক্ট রেশিও যদি আরও ওয়াইড হয়ে যায় তাহলে আপনার সাবজেক্ট বা আপনার এলিমেন্টগুলো একটু ডিস্টর্টেড মনে হবে, মানে অস্বাভাবিক একটু দেখতে মনে হবে। তো এই জন্য আমরা সাধারণত করে থাকি যে একটা প্রজেক্ট আমরা যেই কাজে করে থাকি সেই প্রজেক্টে আমরা একটা অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে থাকি। এর ফলে দেখা যায় যে ওই অ্যাসপেক্ট মানে আমাদের ওই প্রজেক্টের সবগুলো কাজে দর্শককে আর কোনো কিছু মানে অতিরঞ্জিত মনে হয় না, সে একই রকম ব্যবহারই পায়। আবার কেউ চাইলে একই প্রজেক্টের মধ্যে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করেন, ওই যে আমি বললাম যে ট্রানজিশন বা টাইম পিরিয়ডের পার্থক্য বোঝানোর জন্য ব্যবহার করে থাকেন এরকম, বা একটা ভৌতিক পরিবেশ তখন কিন্তু আমাদের একটা দমবন্ধ পরিবেশ, তখন কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা একটু কমিয়ে আনা হয়। এর ফলে আমাদের মনে হয় যে এর মধ্যে আমাদের কেমন একটা দমবন্ধ ফিল হচ্ছে। আবার যখন একটা প্রকৃতির দৃশ্য দেখানো হয় তখন কিন্তু যত সম্ভব অ্যাসপেক্ট রেশিওটা একটু বাড়িয়ে নেওয়া হয়, মানে প্রকৃতির বিশালতায় আমাদেরকে আমরা যে খুব ছোট সেরকম একটা চিন্তা করানোর জন্য। তো এইরকম আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে অ্যাসপেক্ট রেশিওটা কমানো বা বাড়ানো যায়। এটা নিয়ে আমি আপনাদের খুব ছোট্ট একটা ব্রিফ দিলাম, কারণ আসলে এই জিনিসটার মধ্যে কোনো নিয়ম নাই যে আপনি এই সময় এরকম অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করবেন, অন্য সময় অন্য অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করবেন। সেটা হচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেই অনুপাতে এটা ব্যবহার করবেন। এই হচ্ছে আমাদের আজকের পর্ব। আমরা খুব দ্রুত আপনাদের সাথে কথা বলবো ফিল্মের জন্য ফিল্মের আরও কিছু বিষয় নিয়ে, কারণ আস্তে আস্তে আমাদের টেকনিক্যাল ইস্যুগুলো শেষ হওয়ার পরে আমরা চেয়েছি এখন কম্পোজিশনটা নিয়ে একটু আপনাদের সাথে আইডিয়া শেয়ার করার জন্য। এরপরে আমরা ফিল্মিংয়ের জন্য আমাদের যেই যে বিষয়গুলো দরকার, যেমন রেজোলিউশন, তারপর কালার গ্যামেট, এইগুলো নিয়ে একটু কথা বলবো। এর ফলে আমাদের একটা প্রপার প্যাকেজ, মানে সব কিছু কিন্তু এখানে আপনারা শিখবেন না, কিন্তু জিনিসগুলো আপনাদের কী জিনিসগুলো শিখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আপনারা ভাবতে পারবেন এবং সেই জিনিসগুলো নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন। এর ফলে আপনার যে পথযাত্রাটা সেটা আরও সহজতর হবে এবং সেখানে আমাদের এই প্রজেক্টের সার্থকতা হবে। তা আজকের জন্য এইটুকুই, আমরা আজকে বিদায় নিচ্ছি। এরপরে আমরা খুব দ্রুতই আপনাদের সাথে হাজির হব। আর আজকের পর্ব বা আগের পর্বগুলো পুনরায় দেখতে আপনারা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।